গল্প মুগ্ধতার এক বিকেল। কলমে ফাতেমা তুজ নৌশি। দ্বিতীয় পর্ব। আরও দুটো টিউশনি নিয়েছে সায়রা। প্রয়োজন ছিল না, তবু সে নিয়েছে। এর কারণ নিজেকে যতটা সম্ভব অধিক ব্যস্ত রাখা, ভীষণ ক্লান্তিতে ডুবিয়ে দেওয়া। কারণ এতে তার অতীত স্মরণ কম হবে, কাজের ব্যস্ততা দুঃখ লাঘব করবে। আর যদি সে এমনটি না করে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। সাইদের কথা স্মরণ হলেই যে ওর বুক কাঁপে। একটু ফুসরত পেলেই ছেলেটার ছবি দেখার ভীষণ ইচ্ছে জাগে। সায়রার টিউশনি থাকে লম্বা সময় জুড়ে, তাই আজকাল বাসায় ফিরতে ও ভীষণ দেরি হয়। ও যখন ফিরে তখন দুপুরের খাবার সবাই খেয়ে নিয়েছে, কিন্তু আজকে ফিরে দেখল কেউই খাবার খায়নি। সবাই অপেক্ষা করছে। বাড়িঘর কেমন চকচক করছে, ভিন্নতা দেখা যাচ্ছে। এসেছিস, যা দ্রুত গোসল করে নে। সায়রা নিজের ব্যাগ রাখতে রাখতে বলল, কেন ভাবি, এত তাড়া কেন আজ? জুথি তেমন একটা জবাব দিল না। ইনিয়ে বিনিয়ে বলে ওকে পাঠিয়ে দিল। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরল সায়রা। চুলগুলো মুছতে মুছতে দেখল নতুন জামা পরেছে আমিরা। কি রে, আজ এত ফিটফাট কেন? আমিরা চুপ। সায়রার চোখে মুখে বিস্ময়। ও খুব করে বুঝতে পারছে তার অগোচরে বাড়িতে কিছু হচ্ছে, তবে বিষয়টা সহসাই ধরা যাচ্ছে না। ডাইনিংয়ের খাবারের আয়োজন দেখে সায়রার চোখ বড় বড় হয়ে গেল। সচরাচর এ রকমের আয়োজন তারা করে না। সংসার চলে ছিমছাম ভাবে, যতটা প্রয়োজন ঠিক ততটাই। আজকের এই আয়োজন, নিশ্চয়ই সমস্যাটি গভীর হবে। সায়রা জানে প্রশ্ন করে লাভ নেই। এরা বলবে না যেহেতু, তাই চুপ থাকাই ভালো। তাছাড়া এই জগতের কোনো কিছুতেই আজকাল ওর আগ্রহ থাকে না। মনে হয় জীবন পানসে হয়ে গেছে। যখন ঘড়িতে 3:30 বাজে তখন বাড়ির সামনে এক দল মানুষ এসে উপস্থিত হলেন। দরজা খুলে সায়রা অবাক চোখে তাকিয়ে রইল। ডাইনিং থেকে ছুটে এল জুথি। যথেষ্ট সমাদরের সাথে ভেতরে নেওয়া হলো মানুষগুলোকে। এদিকে সায়রা চুপ, তার মন মস্তিষ্ক বিষয়টি ধরার চেষ্টা চালাচ্ছে। জুথি যখন নাস্তা পানির আয়োজন করছে তখন সায়রা গিয়ে বলল, ভাবি, ঘটনা কি বলতো? ঘটনা আবার কি? এরা ভাইয়ার কলিগের ফ্যামিলি, তাই না? হুম। কেন এসেছে? ওমা, কেন আসবে? তুই কেমন করে বলছিস রে সায়রা? ভাবি, আমি কিন্তু বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? সায়রা থম ধরে থাকে। জুথি নাস্তা ট্রে দিয়ে ফিরে আসে। তারপর বলে, শোন, তোর প্রতি আমাদের দায়িত্ব আছে। দায়িত্বের নাম করে তাড়িয়ে দিতে চাইছো ভাবি? জুথি হাসে। সায়রার গাল স্পর্শ করে বলে, যদি তেমনটি ভাবিস তবে তেমনটি ভাবি। সায়রার মুখে অসহায়ত্বের ছায়া। জুথি একটা নিঃশ্বাস ফেলে কিছুটা গুমোট স্বরে বলে, তুই কি সারাটা জীবন বিয়ে না করেই থাকবি? এ প্রশ্নের জবাবে সায়রা মৌন থাকে। ভাবে কি বলা যায়। আসলে উত্তরটি ওর হৃদয়ে আছে, তবে বের হতে চাচ্ছে না। ও একটু সময় গেলে জবাব দেয়, হ্যাঁ ভাবি, আমি সারা জীবন এমনই থাকব। এই জীবন অনেক সুন্দর ভাবি। এসব শুধুই কল্প খেয়াল সায়রা। জীবনে একা থাকা যায় না। ওসব মানুষ ভাবতেই পারে, ভান্নাতেই সুন্দর লাগে। আদতে এসব মানুষকে অসুস্থ করে তুলে। কেন জীবনে একা থাকা যায় না? অনেক কারণ আছে। 6 বছরের সম্পর্ক ছিল, অথচ আমি কিন্তু একাই আছি। সম্পর্কের কোনো মূল্য আছে বলতো? যখন তখন ভেঙে যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। সবই বুঝলাম, তবে তুই তো এভাবে থাকতে পারবি না। সঙ্গীর প্রয়োজন পড়বেই। আমার কাছে আমিরা আছে ভাবি। মানলাম আমিরা আছে, তবে তুইই বল, ও কি সারা জীবন তোর কাছেই থাকবে?
এটা সম্ভব। এবার সায়রার মাথায় চিন্তা ভর করে। সত্যিই তাই। আমিরা তো সারা জীবন তার কাছে থাকবে না। মেয়েটি বড় হচ্ছে। একটি নির্দিষ্ট সময় পর আমিরাকেও বিয়ে দিতে হবে। তখন সায়রার কি হবে? অনেক রকমের চিন্তা এসে ভর করল সায়রার মস্তিষ্কে। ও শুকনো ঢোক গিলল। গলা ভেজানোর প্রয়াস করল। তবে সবটাই ব্যর্থ। মারুফের কলিগ সহ তার পরিবার খাবার খেতে বসেছে। আর পরিবেশন করে চলেছে সায়রা। ও যথেষ্ট নম্র, ভদ্র। খুবই সাধারণ আচরণ করছে। সেই সুযোগেই জুথি বলল, তাহলে কি আজই কথা বলবো? ভাবি আমার সময়ের প্রয়োজন। এ কথার পর জুথি আর কিছু বলল না। খুব স্বাভাবিকভাবেই তাদের খাবারের তদারকি করতে লাগল। মেহমানদের বিদায় দিয়ে সায়রা এল নিজের ঘরে। তারপর পুরনো সব জিনিসপত্র বের করল, যার সব কিছুতে সাইদের স্মৃতি মিশে আছে। ও ধীরে সুস্থে সবগুলো স্মৃতি গুছিয়ে রাখল। জুথি সেসব দেখে বলল, তোর উচিত এসব ফেলে দেওয়া। থাক না পুরো অতীত। ফেলে দিলেই তো মুছে যাবে না। যেই মানুষটাই তোর নেই তার জিনিস ধরে রাখার কোনো দরকার কি আছে? ভাবি, এসব যখন সাইদ আমাকে দিয়েছিল তখন ও কিন্তু আমারই ছিল। আমি চাইলেই সেই সময়গুলো অস্বীকার করতে পারবো না। এটা সম্ভব না। জুথি চুপচাপ সব দেখতে থাকে। সায়রা কাবার্ড বন্ধ করে পুনরায় বলে, তবে আজকের বিষয়টা ঠিক হয়নি। তারা যে আসবে এটা আমাকে বলে নেওয়া উচিত ছিল। তুই বললে নিষেধ করে দিতি। তা করতাম। তবে তোমাদের বলে নেওয়া উচিত ছিল। আমার খুব আনইজি লেগেছে। জুথি বুঝল বিষয়টা আসলেই ভুল হয়েছে। ওর একটু মন খারাপ হলো। তবে যা হবার তা তো হয়েছেই। চাইলেই তো পরিবর্তন সম্ভব না। রাতের খাবারের সময় মারুফ বলল, আমিরা স্কুলে ভালো ফলাফল করছে। আজ ফেরার পথে ওর ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল। স্যার বেশ প্রশংসা করলেন। সায়রার ভালো লাগল। ও আমিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও তো সবসময়ই ব্রাইট ছিল ভাইয়া। হুম। শুধু শেষ সময়ে ওই জানোয়ারটা। ভাইকে আটকে দেওয়ার প্রয়াসে সায়রা বলল, বাদ দাও ওসব কথা। আমিরা তোর খাওয়া হয়েছে। খাওয়া শেষ করে সোজা ঘুমাতে যাবি। আমিরা মাথা দুদিকে দুলিয়ে ভাতের শেষ লোকমা তুলে চলে গেল। সায়রা নম্র সুরে বলল, ভাইয়া, আমি চাই আমিরা যেন কখনো অতীত স্মরণ না করে। ওর বাবার প্রতি ঘৃণা এমনিতেই আছে। তবে চাই না সেটা স্মরণ করে ও কষ্ট পাক। মারুফ কথাটা বুঝতে পারল। ও সেটা মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আর কখনো ওর সামনে বলবো না এসব। এখন তুই বল, সামনে কি করবি? গ্র্যাজুয়েশন শেষ করে জব নিব। আর সাথে মাস্টার্সটাও কমপ্লিট করব। সেটা না হয় করবি। তবে মাস্টার্সের আগে বিয়েটা করে নিলে হয় না? এত বিয়ে বিয়ে কেন করছো ভাইয়া? আমি তো তোমাদের ঘাড়ে বসে খাচ্ছি না। তোমরা কেন বুঝতে পারছো না আমি এখন বিয়ে করতে চাই না? সব সময় বিয়ে বিয়ে আর বিয়ে। বিয়ে ছাড়া জীবনে কি আর কিছু নেই? হুট করেই সায়রা যেন রেগে গেল। মারুফ কিছু বলতে যাচ্ছিল তবে ওকে চোখের ইশারায় থামিয়ে দিল জুথি। সায়রা খাবার না খেয়েই উঠে গেছে। জুথি একটা নিঃশ্বাস ফেলে বলল, ওর সময় দরকার। মাত্রই বিষয়গুলো মেনে নিতে শিখেছে। মারুফ কথা বলে না। চুপ করে থাকে। বোনের কষ্ট সেও উপলব্ধি করে। তবে বয়স হচ্ছে। এমনিতেই আশেপাশের মানুষ আড়ালে আবডালে মেয়েটির নামে সমালোচনা করে। কত সমস্যা রয়েছে, যা ওকে বাধ্য করে বিয়ের কথা তুলতে। অনুভব, তুমি কি কখনো সিরিয়াস হবে না? আমিন সাহেবের শরীর কাঁপছে। তিনি যেন বিশাল ঝড় পার করে এসেছেন। এদিকে তার একমাত্র ছেলে বিছানায় ল্যাদ মেরে ঘুমিয়ে আছে। তিনি ছেলেকে এক প্রকার টেনে টুনেই ওঠালেন।
তবে পুত্র অনুভব যেন স্বপ্নে ভাসছে। তার সেই স্বপ্ন যে ভাউমছেই না। ইটস টু মাচ বাবা। কতবার বলবো আমি এই সময়ে এই বিরক্তিকর পানীয়টা খেতে পারবো না। ঘুমন্ত অনুভবের মুখে এক গ্লাস পানি ছুঁড়ে দিলেন আমিন সাহেব। ছেলেকে তিনি সকাল বেলা লেবু পানি খেতে বলেছেন। সেটাই হয়তো স্বপ্নে দেখছে। অনুভব চোখ মেলে তাকাতেই দেখল তার বাবার পোক্ত দেহটা। ও ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। বিছানার এক মাথা থেকে আরেক মাথা। তারপর স্মরণ করল, কথা ছিল আজ সে অফিসে যাবে। তাদের বিজনেস পার্টনারদের সাথে তার পরিচয় করানো হবে। এদিকে সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনুভব মাথা নত করে রইল। আমিন সাহেব ধপাস করে বিছানায় বসে পড়লেন। কপালে হাত দিয়ে বসে রইলেন। খুব খারাপ করলে অনুভব। আমি এতটা অপমানিত হলাম। অনুভব কথা বলে না। সে কি বলবে? আমিন সাহেব দীঘল শ্বাস ফেলেন। উঠে পড়েন বসা থেকে। ঠিক আছে। তোমাকে আর প্রয়োজন নেই। তুমি দায়িত্ব নিতে চাচ্ছ না। তাহলে এই ফ্যাসিলিটিও পাবে না। সব বন্ধ। বাবার মুখের ওপর একটা কথাও বলতে পারল না অনুভব। সে ভেবে দেখল সে ভীষণ অলস প্রকৃতির। তার শুধু ঘুমাতে ইচ্ছা করে। দায়িত্ব নেওয়ার ইচ্ছা জাগে না। তবে বাবার টাকা ছাড়া তার গতি কি আসলেই আছে? উহু নেই। এবার সত্যিই তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ দেখা গেল। পাতলা গর্ণের মুখখানি যেন আরো শুকিয়ে গেল। আহারে অনুভব। মন খারাপ করে বাসার গেটের কাছে বসে আছে অনুভব। বাবা খুব রেগে বের হয়েছেন। মা বাসায় নেই। নানা বাড়িতে আছেন। তাকে কল করার পর সে বলেছে বাবার কাছে ক্ষমা চাইতে। অনুভব তাই গেটের কাছে বসে আছে। দারোয়ান গিয়েছে চা আনতে। সায়রা বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে। গেট বন্ধ দেখাচ্ছে। এদিকে সে একটু লেট করে ফেলেছে। ভার্সিটিতে প্রোগ্রাম আছে। তাই একেবারে তৈরি হয়ে আহনাফকে পড়াতে এসেছে। দারোয়ান কাকা, গেট খুলুন। শব্দ নেই। সায়রা আবার বলল, দারোয়ান কাকা, গেট খুলুন। এবারও কোনো শব্দ নেই। শব্দ আসবে কেমন করে? গেটে তো দারোয়ান নেই। যে আছে সে অনুভব। আর অনুভব তো ডুবে আছে গভীর ভাবনায়। যেন এই পৃথিবীর সমস্ত কিছু থেকে সে আগ্রহ হারিয়ে ফেলেছে। তার এখন একটাই লক্ষ্য, বাবার কাছে ক্ষমা চাওয়া। সায়রা বিরক্ত হয়ে এবার গেটে আঘাত করল। কিয়ৎকাল পর গেট খুলে গেল। দারোয়ান কাকা, কত সময় ধরে চিল্লাচিল্লি করছি, গেট কেন খুলছিলেন না? এ কথা বলেই হনহনিয়ে চলে যেতে নিচ্ছিল সায়রা। তবে ও আবছা আবছা দেখতে গেল দারোয়ান আজ ভীষণ লম্বা হয়ে গেছে। পেটের ভুঁড়ি কোথায় যেন হারিয়ে গেছে। মোটা শরীরটা যেন হাওয়া হয়ে গেছে। এই অতি আশ্চর্য ঘটনা কয়েক সেকেন্ডের জন্য ওকে দ্বিধায় ফেলে দিল। অনুভব দাঁত কিরমির করে বলল, আমাকে তোমার দারোয়ান মনে হয়। ছেলেটাকে ভালো মতন দেখে নিয়ে সায়রা বলল, তো এখানে বসে আছো কেন? দারোয়ান হও আর যেই হও, এত সময় চিল্লাচিল্লি করার পর ও কেন শুনছিলে না? তুমি কি আমার নাম ধরে ডেকেছ? তোমার নাম ধরে ডাকবো কেন? আমি তো দারোয়ান কাকা বলে ডেকেছি। তাহলে আমি কেন শুনব? উফ, আশ্চর্য তো। আশ্চর্য তো তুমি। ধুর। এক প্রকার বিরক্তি নিয়েই ছুটে গেল সায়রা। তবে লিফটের কাছে এসে দেখল লিফট অফ। অনুভব বেশ ভাব নিয়ে ওর কাছে এল। হা, যাও এবার হেঁটে হেঁটে। অসহ্য। শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়াতে লাগল সায়রা। 9 তলায় উঠতে হবে। কি আশ্চর্য! অনুভব এত সময় পর দেখল সায়রা আজ শাড়ি পরে এসেছে। দুনিয়ার কিছুর প্রতি কি তার আগ্রহ নেই? আমিন সাহেব ফিরেছেন। তবে ছেলেকে পাত্তা দিচ্ছেন না।
তিনি ভীষণ রেগে আছেন। অনুভবও বসে নেই, চেষ্টা চালাচ্ছে। বাবার সাথে সে ফ্রি নয়, তবে একমাত্র সন্তান হওয়ায় স্নেহের পরিমাণ বেশি। সেই জন্যেই কিনা বাবার সম্মুখে উপস্থিত হতে পেরেছে অনুভব। সে মাথা চুলকোচ্ছে। কি? আমিন সাহেবের ভরাট কণ্ঠ, যেন তিনি জিম ট্রেনার আর অনুভব তার ছাত্র। অনুভব শুকনো গলা ভেজানোর প্রয়াসে ঢোক গিলল। কিছু বলতে চাই। তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? না বলে। জি, অনুমতির জন্য। আমিন সাহেব চোখ সোজা করে চাইলেন। ছেলে তাকে তেল দেওয়ার চেষ্টা করছে, তবে এত সহজে তো তিনি এসব মানবেন না। তিনি বরং মুখের কঠোরতা ধরে রাখলেন। বাবা, মাফ চাচ্ছি। অভ্যেস নেই তো। অভ্যেস নেই বলে বাবার সম্মান খোয়াবে নাকি? এরপর আর হবে না। কি হবে না? এমন ভুল। এসব ছেলে ভুলানো কথা অনুভব। আমি বাচ্চা নই। তোমার জন্ম আমার দ্বারা হয়েছে। আমার জন্ম তোমার দ্বারা হয়নি। বাবার সোজা কথায় অনুভবের কান গরম হয়ে যায়। সে কিছুটা লজ্জিত বোধ করে। দুঃখিত বাবা। সত্যিই দুঃখিত। এবার কণ্ঠটা নরম। অনুভব চটজলদি জবাব দেয়। খুবই দুঃখিত। সুযোগ চাও? জি চাই। সুযোগের কথায় অনুভব তো সায় দিল। তবে সে মনে মনে আসলে সুযোগ চায় না। এত দায়িত্ব তার ভালো লাগে না। সে পাখির মতো উড়ে বেড়াতে চায়। তার ভালো লাগার গুরুত্ব দিতে চায়। চাইছো যখন, তবে সুযোগ তুমি পাবে। অনুভবের মুখশ্রীতে আধার নামে। আমিন সাহেব ছেলের এই অবস্থা বুঝতে পারেন। তবে তিনি সেটা আমলে নেন না। একমাত্র সন্তান তার। যদি এমন দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে তো ভবিষ্যৎ রসাতলে যাবে। এমনটি করা যাবে না। কিছুতেই না। সায়রার দেহ ক্লান্ত। বাসায় ফিরে দেখল আমিরা ঘুমিয়ে আছে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ও গেল শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে এসে দেখল অনেকগুলো কল এসেছে। আহনাফের মায়ের নাম্বার থেকে। ও চট করে কল ব্যাক করল। হ্যাঁ আপু, আমি আসলে গোসল করছিলাম, তাই ধরতে পারিনি। ঠিক আছে সায়রা, কোনো ব্যাপার না। তোমাকে একটি ব্যাপার জানানোর জন্য কল করেছি। কি? আহনাফ তোমার সাথে ভীষণ মিশে গেছে। তোমায় বন্ধুর মতন ট্রিট করছে। সায়রা মৃদু হেসে বলল, আসলে ওর সময় প্রয়োজন। এটা হলেই ও ঠিক হয়ে যাবে। ওর ডক্টরও তাই বলেছিল। হ্যাঁ। রনুর কণ্ঠে হতাশা। সে যেন ক্লান্ত সব কিছুতে। সায়রা অপেক্ষা করল। রনুই বলল, আমি আর আহনাফের বাবা বেশিরভাগ সময় অফিস নিয়ে ব্যস্ত থাকতাম। আসলে ওকে সময় দেওয়া হয়নি তেমন। তার ওপর ও স্পেশাল চাইল্ড। আমরা একটা নির্দিষ্ট সময় বিষয়গুলো ভুল করে বসেছি। বুয়ার কাছে থেকেছে বেশি সময়। বুঝতেই পারছো, জীবনে টাকার পেছনে দৌড়াতে গিয়ে ছেলেটার ক্ষতি হয়ে গেল। আসলে আপু, এটা আপনাদের দোষ না। ভাগ্যের বেশি আমাদের হাতে কিছু নেই। তা ঠিক। আচ্ছা শোনো, যেটা বলার ছিল। আহনাফের জন্মদিন 3 দিন বাদেই। তোমার তো অফ ডে। তাই আগেই জানিয়ে রাখলাম। তোমাকে কিন্তু আসতেই হবে। শোনো, ওর বাবা এটা অ্যারেঞ্জ করেছে কক্সবাজারে। সেখানে আমাদের ব্যবসায়িক একটা পার্টিও রয়েছে। সেই সাথে আহনাফের বার্থডেটাও সেলিব্রেট করতে চাইছিলাম। তুমি কিন্তু মিস দিবে না। আমি টাইম বলে দিব, সময় মতন আমাদের বাসায় চলে আসব। আমরা সবাই একসাথে যাব। সায়রা আর আমিরা পুরো তৈরি। তাদের দুজনকেই ভীষণ সুন্দর লাগছে। 3 দিনের ট্যুর ওদের। আজকে সবাই মাইক্রোবাস করে যাবে। বলা যায় এটা জন্মদিনের অনুষ্ঠান কম, ভ্রমণ বেশি। অন্য রকম এক উত্তেজনা কাজ করছে।
সায়রা দাঁড়া। জুথি কিছু খাবার নিয়ে এসেছে। সেটা ব্যাগে তুলে দিয়ে দোয়া পরে ফু দিয়ে দিল। উফ ভাবি, তুমি কেমন মায়ের মতন করো। মায়ের চেয়ে কম কিসের? আমার যখন বিয়ে হয় তখন তোর বয়স কত? সায়রা হাসল। মনে করে বলল, 3। হুম, 3 বছরের ছিলি। আমাকে ভাবি কম মা বেশি মনে করতি। সায়রা আবার হাসল। আমিরাও তৈরি হয়ে এসেছে। মেয়েটির প্রতি শুরুর দিকে বিশেষ এক রাগ অনুভব হলেও এখন আর তেমনটি লাগছে না জুথির। তবে বিশেষ কোনো ভালোবাসা ও অনুভব হয় না। এই অনুভব না হওয়ার পেছনেও যে বিশাল কাহিনী জড়িয়ে। সব স্মরণ করে জুথি দীর্ঘ শ্বাস ফেলল। মানুষের জীবন বড় আশ্চর্যের। জুই আর মাহিমও এসেছে। তারা কিছু চকলেট এনে দিয়েছে আমিরাকে। পথে খাওয়ার জন্য। মারুফ নেই। অফিসে গিয়েছে। তবে সকালে 1000 টাকা রেখে গেছে। বলেছে সায়রাকে দিতে। সেটাই মনে করে এনে দিল জুথি। ভাইয়া, আবার টাকা কেন রাখতে গেল? নিয়ে যা। পথে দরকার হলে। টাকা নিয়ে ব্যাগগুলো হাতে তুলল সায়রা। সবাইকে উদ্দেশ্য করে বলল, আসছি রে। ভালো হয়ে থাকবি। কোনো দুষ্টুমি না। আগে থেকেই রিকশা ঠিক করা ছিল। সেটায় ওঠে বসল ওরা। রিকশা চলতে শুরু করেছে। মৃদু একটা হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিচ্ছে। ভালো লাগায় মন তৃপ্ত পেল যেন। আমরা সমুদ্র দেখব মিমি। এখনো বলতে পারছি না রে। তবে কক্সবাজার যেহেতু যাব সেহেতু একটা কিছু তো দেখা হবেই। আমিরার চোখে মুখে উচ্ছ্বাস। মা বলেছিল এ বছর তারা সমুদ্র দেখতে যাবে। তারপর পাহাড়। একে একে সব ঘুরে দেখবে তারা। অথচ কোথায় হারিয়ে গেল মা? আর কোথায় বা হারিয়ে গেল বাবা? মা ছাড়া এতিম সে, মন খারাপ করে রইল। মনে মনে বলল, আমাকে সাথে কেন নিলে না মা? তোমাকে যে বড্ড মনে পড়ে আমার। বড্ড মনে পড়ে। বাসার সামনেই দুটো মাইক্রোবাস রাখা। মানুষজনে ভরা। সায়রা রিকশা থেকে নেমে বলল, দাঁড়া রনু আপুকে কল করি। কোনটায় উঠব? ও কল করতে অন্যদিকে ফিরল। তখনই বাসা থেকে বের হয়ে এল অনুভব। আমিরা ব্যাগপত্র হাতে দাঁড়িয়ে। অনুভব ওর কাছে এল। আমিরা চোখ পিট পিট করে চাইল। ছেলেটা এত লম্বা কেন আর চিকন কেন? নাম কি? আমিরা। এখানে দাঁড়িয়ে কেন? এ প্রশ্নের জবাব দিল না আমিরা। অনুভব বুঝল মেয়েটি তার জবাব না দিয়ে অন্যায় করেছে। তাই মুখশ্রী গম্ভীর করল। কার সাথে এসেছ? আমিরা এবার ও জবাব দিল না। শুধু চাইল অদূরে দাঁড়িয়ে থাকা সায়রার দিকে। পেছনে দিকে ফিরে থাকায় সায়রাকে চিনল না অনুভব। তবে আমিরাকে ভয় দেখাতে দুষ্টুমি বুদ্ধি মাথায় আনল। আমিরা, তোমার মাথায় সাপ। সাপের কথা শুনে ভয় পেয়ে গেল আমিরা। চিৎকার করে ওঠল। সঙ্গে সঙ্গে ছুটে এল সায়রা। আমিরাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? এই আমিরা, এমন কেন করছিস? মিমি সাপ, আমার মাথায় সাপ। মিমি, মিমি। সাপ কোথায় সাপ? মিমি সাপ। আমিরা সাপ খুব ভয় পায়। ছোট থেকেই। তাই বেশি প্যানিক করে ফেলেছে। পাশে দাঁড়িয়ে আছে অনুভব। ও একটু বেশি অবাক হয়েছে। সামান্য সাপের কথা শুনে বাচ্চাটি কি না দিন দুনিয়া এক করে ফেলল। কিয়ৎ কাল পর শান্ত হল আমিরা। কান্নায় চোখ মুখ মেখে আছে। কিসের সাপ? ভয় পাচ্ছিলি কেন? আমিরা অনুভবের দিকে দৃষ্টি ফেরাল। সায়রা এত সময় পর চিকনা ছেলেটাকে দেখতে পেল। কি? ও বলেছে, আমার মাথায় সাপ। সঙ্গে সঙ্গে আমিরার কথার প্রতিবাদ করে অনুভব বলল, আমি কখন বললাম? সায়রা বুঝতে পারল বিষয়টা। আমিরার মিথ্যে বলার কারণ নেই। বিপরীতে মিথ্যেটা অনুভবই বলতে পারে। কোনো কারণ ছাড়াই।
এসবের কোনো মানে হয়? তুমি এটা কেন বললে? আমি বলিনি। আমিরা মিথ্যে বলে না। তো আমি বলি। হ্যাঁ। মাত্রই বললে মিথ্যেটা। অনুভব অন্য দিকে ফিরে রইল। সায়রা বিরক্তি নিয়ে আমিরাকে নিয়ে গাড়িতে ওঠল। তারা একটু লেট করে ফেলায় সবাই বাসে উঠে বসেছে। একদম শেষের দিকে 3টে সিট খালি। আমিরা আর সায়রা সেখানেই উঠে বসল। অনুভব হেলে দুলে গাড়িতে উঠে দেখল একটি মাত্রই সিট খালি। ও হতাশ হল। আমিরা আর সায়রাও হতাশ। এই তিনজনকে এতটা পথ নাকি পাশাপাশি বসে যেতে হবে। হায় রে ভাগ্য। অনুভব শরীর বিশেষ এক ধরনের পারফিউম ব্যবহার করেছে, যার সুবাস সায়রার মাথা ধরিয়ে দিল। ও বেশ বিরক্ত, আহত। বারবার মুখশ্রীতে সেটা ফুটিয়ে তুলছে। আর সেটা অনেক সময় ধরেই লক্ষ্য করছে অনুভব। সে অপমানিত বোধ করছে। এবার কথাটা বলেই ফেলল। এই তোমার সমস্যা কি? এমন কেন করছো? তোমার গায়ের বাজে পারফিউম। এ কথা বলতেই অনুভব চোখ ছোট ছোট করে চাইল। বাজে পারফিউম? এটা ভীষণ দামি এক ব্র্যান্ডের সুগন্ধি। আর সেটাকে কিনা বাজে বলছে মেয়েটা। ও চোখ মুখ শক্ত করে রইল, যেন অপমানটি হজমের চেষ্টা চলছে। দুটো মাইক্রোবাস নিয়ে যাচ্ছে ওরা। মোট 32 জন। এখন দুপুরের সময়। স্বাভাবিকভাবেই লাঞ্চ করার জন্য গাড়ি থামানো হলো। ওরা কত দূর এসেছে সায়রা জানে না। তবে শহর ছেড়ে গ্রামীণ এক পরিবেশ। ভালো লাগছে। আমিরা এদিকে আয়। আমিরাকে কাছে নিয়ে নিল সায়রা। বলল, ওখানটায় দাঁড়া। মিমির কথা মতন দাঁড়ালো আমিরা। সায়রা চট করে দুটো ছবি তুলে নিল। দারুণ আসে তো। আমাকে ছবি তুলে দে। সায়রা গিয়ে দাঁড়াল। তবে আমিরা ভালো করে ছবি তুলতে পারছে না। একবার দুবার করে অনেকগুলো ছবি তুলল, তবে সায়রার পছন্দ হলো না। ওদের ওই কাহিনী দেখে হেসে মরে যায় অনুভব। সায়রা চোখ গরম করে তাকায়। এই ছেলেটির সমস্যা কি? লাঞ্চে অনেক বেশি খেতে পারছে না সায়রা। আমিরাও তাই। দুজনেই একটুখানি খাবার নিয়েছে। রনু সেটা দেখে বলল, এইটুকুই খাবে তোমরা? আমরা একটু কম খাই আপু। তোমরা যে কি, এই বয়সেই ডায়েট শুরু? ডায়েট তো আমাদের করা উচিত। অথচ দেখ, জিহ্বা সামলাতেই পারি না। রনুর কথায় হেসে নিল সায়রা। আমিরা খাওয়া শেষ করে বলল, মিমি, ওই ছেলেটার জন্মদিন। একটু দূরের টেবিলে বসে আছে আরহাম। সায়রা লক্ষ্য করে বলল, হুম। ওর সাথে কেউ খেলতে চায় না? না রে। একটু অন্য রকম দেখে স্কুলের বন্ধুরা খেলতে চায় না। ইস, আমার স্কুলে হলে আমি ওর সাথে খেলতাম। আমিরার চোখে মুখে আফসোস। সায়রা হাসল। এটা ভেবে খুশি হলো এই ছোট্ট আমিরাও মানুষকে সহজভাবে নিতে শিখেছে। তার মাঝে স্পেশাল চাইল্ড বলে কিছু নেই। লাঞ্চ করে ওরা আবার মাইক্রোবাস ওঠে বসেছে। আমিরা আর সায়রা দুজনেই গ্রামীণ পরিবেশ পছন্দ করে। তাই দুজন দুপাশের জানালার সিটে গিয়ে বসে পড়েছে, যাতে পরিবেশ উপভোগ করতে পারে। অনুভব উঠে দেখল সায়রা তার জায়গায় বসেছে। এটা তো আমার জায়গা। লেখা আছে। আশ্চর্য। আমি তো এখানে বসে এসেছি। এখন মাঝে বসো। মানে কি? তোমাদের দুজনের মাঝে বসবো আমি। সমস্যা কি? উফ, অসহ্য। অনুভব মাঝেই বসল। সায়রা আর আমিরা দুজনেই হাসছে। তারা ভাবতেও পারেনি অনুভব মেনে যাবে। যা ঘাটতারা ছেলে। ঠান্ডা শীতল বাতাস। ওরা একটা রিসোর্টে উঠেছে। রিসোর্টটা ভীষণ সুন্দর, সমুদ্রের কাছে। সায়রার মন ভালো হলো অনেকটা। সে এমন একটা জায়গায় খুঁজছিল।
ও ধীরে ধীরে সমুদ্রের পাড়ে এগিয়ে গেল। কিছুটা নেমে দাঁড়াল। ঢেউগুলো ছুঁয়ে গেল পা। শীতল জলে অন্য রকম ভালো লাগা কাজ করছে। চোখ বন্ধ করল সায়রা। এখন মনে হচ্ছে পৃথিবীটা ভীষণ সুন্দর। কোনো অশান্তি নেই। কারো কথা স্মরণ হচ্ছে না। মস্তিষ্ক যেন নিদ্রায় রয়েছে। এই সায়রা, এখানে কি করছো? অনুভব। ছেলেটা তার সুন্দর সময়টিতে বাধা হয়ে দাঁড়াল। ঘাড় ঘুরিয়ে চাইল সায়রা। কি সমস্যা? সমস্যা তো অনেক। তোমাকে খুঁজে আমার পা ব্যথা হয়ে গেছে। আমাকে কেন খুঁজো? তোমার বেবি ডল কান্নাকাটি করছে। কি? অনুভব বেবি ডল বলতে কাকে বোঝালো সায়রা ঠিক বুঝল না। ও ভ্রু কুঞ্চিত করে রইল। আমিরা। সে কান্নাকাটি করছে। কাঁদছে। এ না মানে তোমায় খুঁজছে। আশ্চর্য। তাহলে কান্না করছে কেন বললে? বললাম। আজব তো। হুম। আজবই ভালো। দুজন দুষ্টু মেয়ে। কি বললে? দুষ্টু বলেছি। তুমি তো শয়তানও। আমি শয়তান? এখানে আর কেউ আছে যে তাকে শয়তান বলবো? ভারী ঝগড়া করতে জানো তো। কথা বলিও না। সব সময় এমন মজা করো। অথচ ভাবো না অপর মানুষটি চিন্তিত হতে পারে। এখন তোমার বেবি ডলের কাছে যাও। সায়রা কথা না বাড়িয়ে পানি থেকে পা সরিয়ে নিল। তারপর হাঁটতে লাগল রিসোর্টের পথে। অনুভব পেছনে থেকে ডেকে ওঠল। আরে এই দুষ্টু মেয়ে। পেছনে না ঘুরেই সায়রা বলল, তুমি এই নামে ডাকলে আমি শুনব না অনুভব। কিন্তু জবাব তো দিয়েছ। সায়রা হতাশ হল। সে সত্যিই তো জবাব দিয়ে ফেলেছে। কি যে হচ্ছে তার সাথে। আজকাল নিজেকে বড় বোকা মনে হয়। আর সব থেকে বেশি বোকা হতে হয় অনুভবের কাছে। ছেলেটা এত বেশি করে ইদানিং। আমিরা ঘুমিয়েছিল। বিকেলে ফিরে যে যার রুমে গিয়েই রেস্ট করছিল। সায়রার ভালো লাগছিল না বিধায় সমুদ্রের পাড়ে আসে। এর মধ্যে আমিরার ঘুম ভেঙে যায় আর সে ভীত হয়ে পড়ে। তখনই অনুভব সায়রার খোঁজে বের হয়। আমিরা এখন চুপ করে বসে আছে। যেন শান্ত সমুদ্র। কি রে? ঘুম ভেঙে গেল। তুমি কোথায় ছিলে মিমি? এই তো বাইরে। অহ। আমার ভয় করছিল। ঠিক আছে। এসে গেছি। হুম। কিছু খাবি? না। আমি খেলব। আচ্ছা চল। আহনাফকেও বের করে নিল আমিরা। তারপর আমিরা, আহনাফ আর সায়রা খেলতে লাগলো একটি বল দিয়ে। ওরা বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছে। অনুভব তখন নিজের গিটার নিয়ে বসল। এই গিটারের সাথে তার সবথেকে ভালো বন্ধুত্ব। এমন না সে ভালো গান গাইতে পারে। তবে গানের প্রতি বিশেষ ভালোবাসা কাজ করে। সন্ধ্যায় মারুফ কল করল। কল রিসিভ করে সায়রা বলল, হ্যাঁ ভাইয়া, কখন ফিরলে? কিছু সময় হলো। তোরা সবাই ঠিক আছিস? হুম, ঠিক আছি। শোন না, একটা কথা বলার ছিল। হুম। বলো, শুনছি। বাহাদুর কল করেছিল। কেন? আমিরার খোঁজ নিতে। হঠাৎ? বুঝতে পারছি না। সায়রা একটু চিন্তায় পড়ল। তারপর বলল, ঠিক আছে। ফিরে বিষয়টা দেখব। হুম। তবে কথা শুনে মনে হলো মেয়ের প্রতি দরদ এসেছে। সত্যিই কি তাই ভাইয়া? জানি না রে। সে একটা নিকৃষ্ট মানুষ ভাইয়া। আমার আপুকে মেরেছে, এখন মেয়েটা কেউ মা রবে। মারুফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ভুল তো সবারই ছিল রে। আমরা আসলে কারো জীবন নিয়েই বলতে পারি না। তবে বাহাদুর আমেনাকে ভালোবাসত। ভালোবাসলে শেষ দিকে এত যন্ত্রণা কেন দিল বলতে পারো? বোঝার ভুল আসলে। ভুলে ভুলে আমার বোনটাকেই মেরে ফেলল। মারুফ দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
সায়রা কিছুটা উত্তেজিত। সব মানলাম। তার যদি এতই ভালোবাসা থাকত তবে আপুর মৃত্যুর 10 দিনের মাথায় বিয়ে কেন করল? মারুফ নিশ্চুপ। আসলেই ভালোবাসা রং বদলায়। এটা অস্বীকারের উপায় নেই। শুরুর কিছু বছর বাহাদুর ছিল আমেনার জন্য রহমত স্বরূপ। অথচ শেষ কিছু মাস যে যন্ত্রণা তিরস্কার করল এটি কোনো ভাষাতেই ব্যক্ত সম্ভব নয়। রাতের খাবারের আগ দিয়ে সায়রার মেজাজ আরও গরম হতে লাগল। বাহাদুর যেই মেয়েকে অস্বীকার করেছে সেই মেয়ের প্রতি এখন আবার দরদ দেখাচ্ছে। তাকে দেখতে চেয়েছে। সায়রা বলে দিয়েছে আমিরা আর কোথাও যাবে না, অন্তত সৎ মায়ের কাছে তো কখনোই না। তখনই বাহাদুর জ্বলে ওঠে। বলে তার মেয়েকে সে নিয়ে যাবে, দেখবে কে কি করতে পারে। সায়রা আসলেই তিক্ত হয়ে পড়ল। অসহ্য লাগল তার সব। সে খেলনা। এখন রাত 10টার কিছু বেশি বাজে। ও এসেছিল হাওয়া খেতে। বাইরের শুনশান নীরব পরিবেশ। সে সময়ই মনে হলো তার পেছনে কেউ আছে। ও চট করেই ঘুরে তাকাল। দেখল অনুভব দাঁড়িয়ে। সায়রা ভয় পেয়ে গেল। জ্বলন্ত চোখে তাকাল। তোমার সমস্যা কি অনুভব? ভয় পেয়েছ তাই না? তো ভয় পাব না। আশ্চর্য মানুষ তো তুমি। এত রাতে বাইরে কি করছো? বাইরে কি করছি মানে? এখানে তো কেউ নেই। একা কি করো? এমনি এসেছি। এমনি না, নিশ্চয়ই বয়ফ্রেন্ড ও এখানে এসেছে। আজেবাজে কথা বলবে না। বয়ে গেছে আজেবাজে কথা বলতে। আশ্চর্য, তুমি এত জ্বালাও কেন আমায়? জানি না, ভালো লাগছে জ্বালাতে। ধ্যাত। অনুভবকে পাশ কাটিয়ে চলে এল সায়রা। ছেলেটা এত বেশি বেশি করে। ও অনেকটা যাওয়ার পর হাতে টান অনুভব হল। সায়রা চেঁচিয়ে ওঠল, এটা কি রকমের কাজ অনুভব? কোনো জবাব এল না। সায়রা ঘুরে তাকাল। দেখল অনুভব নয়, এখানে দাঁড়িয়ে অন্য একজন, যে ওর ভীষণ চেনা। এক সময় ভীষণ কাছের ছিল। ও শুকনো ঢোক গিলল। পুরুষটির ভরাট মুখের রোম রাজি বেশ বড় হয়ে গেছে। চুলগুলো এলোমেলো। দৃষ্টিতে ঘুম না হওয়ার ছাপ। কি এক আশ্চর্য ব্যথা সে মুখে। সায়রা তাকিয়ে থাকতে পারল না। চোখ ঘুরিয়ে নিল। কেমন আছো? সায়রা ধীরে সময় নিয়ে বলল, ভালো। তুমি? হুম, আছি ভালো। তারপর নীরবতা। দুজনেই যেন কথা বলতে পারল না। সায়রার চোখের কোণ থেকে একটা বিন্দু জল নেমে এল। ও চলে যেতে নিতেই পুনরায় ডেকে ওঠল, সাইদ, শোনো একটু। সায়রা দাঁড়াল। সাইদ কাছে এল পায়ের জোরে। বরাবর হয়ে বলল, সেদিন কল করেছিলে। সায়রা চুপ। ও মাথাটা নিচু করে রইল। সাইদ যেন কিছু বলতেই যাচ্ছিল সে সময়ই বিকট এক আওয়াজ কানে ভেসে এল। মেয়েলি কণ্ঠ। চিৎকার করছে। সম্ভবত পড়ে গিয়েছে। সাইদ তাকালো ঘাড় ঘুরিয়ে। চোখে মুখে বিরক্তি নেমেছে। মেয়েটির নাম নম্রতা। সাইদের স্ত্রী। সায়রা দেখেছে ছবিতে। অল্প বয়সী। ভীষণ সুন্দর দেখতে। তার চেয়েও বেশি কিনা সেটা সায়রা জানে না, তবে দেখতে সুন্দর। সায়রা শুকনো ঢোক গিলল। বলল, তুমি ওর কাছে যাও। সায়রা পায়ের গতি বাড়াল। সাইদ অলস চোখে তাকিয়ে রইল। আহারে, জীবন তার। তার ভালোবাসার মানুষ। জীবন তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটি সে নিতে পারেনি। একটা ব্যথা তার চোখ দুটোয় রিক্ততা এনে দিচ্ছে। মনে হচ্ছে এই জীবনটাই বৃথা। সায়রা পালিয়ে যাচ্ছিল। সেই সময়ই অনুভব এসে বাধা হয়ে দাঁড়াল। কি হয়েছে? সামনে এসে দাঁড়ালে কেন? আগে তো বলনি বয়ফ্রেন্ডও এসেছে। সন্দেহ তো ঠিকই করেছিলাম।
কি বুঝোনি? এত ঢং কেন ধরো? অনুভব পথ ছাড়ো। আমার ভালো লাগছে না। ভালো তো লাগবেই না। সরো। অনুভবকে ঠেলে ভেতরে চলে গেল সায়রা। এসে কিছু সময় কান্না করল। সেই দিনটি তার জন্য বড় পরীক্ষার দিন ছিল। হয়তো ভুল ছিল অনেক কিছু, তবে ভালোবাসার কাছে কোনো ভুলই তো ভুল নয়। কিন্তু ভাগ্য, সে তো নিজের মতোই পথ এগোল। সাইদ সেদিন নিজের সব কিছু ফেলে সায়রার কাছে এসেছিল। সায়রা শুরুতে নাকচ করে দিলেও পড়ে গিয়েছিল সাইদের কাছে। তবে বাইরে ছিল না সাইদ। তারপর কত কল করা হলো, রিসিভ হলো না। দুদিন পরে সায়রা জানতে পারল সাইদ তার হলুদের অনুষ্ঠান ফেলে তার কাছে এসেছিল। এ কথা শোনার পর সায়রা ছিল ভীষণ লজ্জিত। যদি ওরা সেদিন পালিয়ে যেত তবে আরেকটি মেয়ের ক্ষতি হয়ে যেত। মেয়েটি বিয়ে ভাঙা রসকে গলা অদড়ি দিত নিশ্চয়ই। কত কিছুই তো ঘটতে পারত। পরিস্থিতি এমন এক সংকট তৈরি করে যার ফলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা যায় না। তবু যদি সায়রা আর সাইদের একটি সংসার হতো তবে খুব ক্ষতি হতো। হয়তো হ্যাঁ। নতুবা এই পৃথিবী কেন এমন এক সংকট তৈরি করল? সকালটা সুন্দর। আহনাফের জন্মদিন। সবাই উইশ করেছিল রাতেই। তবে সায়রার শরীরটা খারাপ লাগছিল বিধায় সে বের হতে পারেনি। ও ঠিক করেছে একেবারে উপহার নিয়েই উইশ করবে। তাই ব্যাগপত্র নামিয়ে বসেছে। আমিরা হাত মুখ ধুয়ে এসে বসল ওর পাশে। মিমি বাইরে যাবে। যাব। আহনাফের উপহারটা নিয়ে যাই। সায়রা ব্যাগ নামিয়ে খুঁজতে লাগল। তবে যেখানে রেখেছিল সেখানে পাচ্ছে না। তাই অন্য অংশে খুঁজতে শুরু করেছে। এক পর্যায়ে পুরো ব্যাগ খুঁজে ফেলল, তবে উপহার পেল না। ওর গলাটা শুকিয়ে এল। কি হয়েছে? উপহারটা পাচ্ছি না। বাসায় রেখে এসেছ? না রে, আমি সাথেই নিয়ে এসেছিলাম। তাহলে? জানি না কোথাও পড়ে গেল কিনা। সায়রা চিন্তিত, ব্যথিত। এখন উপায় কি? সায়রা তার জমানো টাকা থেকে প্রায় ৬,০০০ টাকা দিয়ে একটি দামি ঘড়ি এনেছিল। এত বড় অনুষ্ঠান হচ্ছে, তাই সায়রা চায়নি সে ছোট হোক। তাই অত খরচ করে আনা। কিন্তু এখন কি উপায়? সায়রার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কষ্ট দেখা যাচ্ছে মুখশ্রী জুড়ে। মিমি, তুই একটু বস। আমি একটু বাইরে থেকে আসি। আমিরাকে রেখে দ্রুত বেরিয়ে পড়ল সায়রা। কল করল ভাইয়ার নাম্বারে। তবে নেটওয়ার্কে সমস্যা দেখা যাচ্ছে। যেই না একটু ঠিক হলো সায়রা শুধু বলল, ভাইয়া আমায় দ্রুত ১,০০০ টাকা পাঠাও। তবে ওপাশ থেকে কেউ কিছুই শুনতে পেল না। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। সায়রার মাথা কাজ করছে না। ওর কাছে ১,০০০ টাকা আছে। তবে একেবারে খালি করে তো কিছু কেনা যায় না। ও আবার ডায়াল করল। তবে কাজ হলো না। এপাশেই ছিল সাইদ। সায়রাকে সে দেখেছে, শুনেছে কথা। ও উঠে এসে টাকা বের করে বলল, এটা নাও। সায়রা ঘাড় ঘুরিয়ে দেখল সাইদ দাঁড়িয়ে। ও চোখ নামিয়ে বলল, থ্যাঙ্কস। বাট লাগবে না। এ কথা বলেই এগিয়ে গেল সায়রা। ও চায় না সাইদের প্রতি তার অনুভূতিগুলো খুলে আসুক। ও এখন চায় সব অনুভূতি হারিয়ে যাক, মিশে যাক মাটির সাথে। চেনা পরিচিত বলতে রনু আপুর ফ্যামিলি। তাদের কাছে তো টাকা চাওয়া যায় না। আর উপহার আজকে না দিতে পারলেও লজ্জায় পড়তে হবে। সায়রা পড়েছে ভীষণ সমস্যায়। সে সময়ই অনুভবকে দেখা গেল। তবে ছেলেটার কাছে টাকা চাওয়ার মতন সম্পর্ক কি আছে? উহু নেই। সায়রা চুপ করে বসে রইল। তারপর ভাবল ধারই তো নিবে। ও একটা নিঃশ্বাস ফেলে অনুভবের কাছে এল। অনুভবের হাতে একটি বল।
সেটা ছুঁড়ে দিল অনুভব। তবে ধরতে পারল না সায়রা। অনুভব একটু ছুটে গিয়ে বলটা কুড়িয়ে আনল। সামান্য বল ও ধরতে পারলে না। সায়রা এ কথার জবাব দিল না। ওর লজ্জা লাগছে। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। তারপর বলল, একটা ফেভর করতে পারবে? অনুভব ভ্রু কুঞ্চিত করে চাইল। সায়রা নামের দুষ্টু নারী তার কাছে ফেভর চাইছে। ফেভর? হ্যাঁ। একটু সমস্যায় পড়েছি। বলো, শুনছি। আসলে আহনাফের জন্য আমি একটা সুন্দর ঘড়ি কিনেছিলাম। তবে সেটা ব্যাগে পাচ্ছি না। নেটওয়ার্কের জন্য বাসায় যোগাযোগও করা যাচ্ছে না। আজকে উপহার না দিতে পারলে আমি লজ্জায় পড়ব। তুমি আমাকে কিছু টাকা ধার দিবে? আই প্রমিস বাসায় ফিরেই দিয়ে দিব। অনুভব এক মুহূর্ত থমকে রইল। জবাব দিল না। সায়রার যে কি লজ্জা লাগছে। ও চোখ বন্ধ করে রইল। অনুভব বলল, ঠিক আছে। এত হেজিটেট করার কিছু নেই। থ্যাংক ইউ। আমি ফিরেই দিয়ে দিব। অনুভব ওর কথায় হাসল। সায়রার যেন দম ফিরে এসেছে। সত্যিই সে বড় লজ্জার হাত থেকে বেঁচে গেল। অনুভব অনেক সময় ধরেই ছেলেটাকে লক্ষ্য করছে। গতরাতে সায়রার সাথে কথা বলতে দেখেছে। তার মানে পূর্বপরিচিত। বয়ফ্রেন্ডও হতে পারে। বল নিয়ে খেলতে খেলতে সাইদের কাছাকাছি এলো। সাইদ তখন খোলা দৃষ্টিতে বাইরে তাকিয়ে। উদাসীন ভরা তার মস্তিষ্ক। ভুলে ভরা জীবন তার। অপ্রাপ্তির বেড়াজালে ভীষণভাবে আটকে আছে সে। অনুভব ওর সঙ্গ পেতে বল খেলার অফার করল। ব্রো, খেলা যাক। সাইদ মৃদু সুরে বলল, থ্যাঙ্কস। এখন ইচ্ছা করছে না। অনুভব মনে মনে বলল, শালা ইচ্ছা কেন করবে? শুধু মেয়েদের সাথে ইচ্ছা করে। ভেতরে এ কথা বললেও মুখে হাসি টানিয়ে রাখল। পাশের সিটে বসল। তারপর কিছু সময় নীরবতা। কোন শহর? ঢাকা। ওয়াও, আমিও। অনুভবের উচ্ছ্বসিত ভাবের বিন্দু পরিমাণ দেখা গেল না সাইদের মাঝে। অনুভব মনে মনে ভাবল, লোকটা রোবট। একটা সময় পর অনুভব আবার বলল, সায়রা কে চিনেন? সায়রার নাম শুনে নড়েচড়ে ওঠল সাইদ। অনুভব ঠোঁট কামড়ে ভাবল, মেয়েবাজ ছেলে কোথাকার। এত সময় তো পাথর ছিল। যেই না মেয়ের নাম শুনেছে অমনি নড়েচড়ে উঠেছে। জি। কিন্তু আপনি? অনুভব কিছু বলতেই নিচ্ছিল সে সময়ই নম্রতা এসে দাঁড়াল। তার চোখ মুখ ফুলে গেছে। সাইদের কোনো ধ্যান নেই। আম্মু কল করেছে। সাইদ হাত বাড়িয়ে ফোনটা নিল। কানের কাছে নিতেই ওপাশ থেকে মা বলল, সাইদ, আজই চলে এসো বাবা। কেন এখনো ওই মেয়েটার কথা স্মরণ করছো বলো তো? আর মেয়েটাই বা কেমন? এখন তোমার বিয়ে হয়ে গেছে, তারপর ও পিছু ছাড়ছে না। আমি আগেই বলেছি ও মেয়ে সুবিধার না। পারিবারিক শিক্ষা নেই। দেখলে তো, এ যাত্রায় বেঁচে গিয়েছে সায়রা। আহনাফের জন্মদিনটা ভালোই ভালোই পার হল। আগের মতন দামি উপহার না দিতে পারলেও যেই উপহারটি এনেছে সেটা সুন্দর। আর আহনাফের পছন্দ হওয়ার মতনই। তবে অনুষ্ঠানে হাসি খুশি মেজাজ দেখালেও সে ভেতরে ভেতরে আসলে বড় দুঃখী ছিল। অনেক দিন পর সাইদকে দেখেছে কিনা। ছেলেটা ওর প্রথম ভালোবাসা। কথায় আছে, প্রথম ভালোবাসা বড় কাদায়। আহারে সায়রা। 6টা বছর গেল একটি সম্পর্কে। অথচ পাওয়া হলো না। না পাওয়ার এই গল্পে কারো দোষ নেই। না ওর আর না সাইদের। ওরা এখন কেবল একটি সুন্দর জীবনের জন্য প্রার্থনা করতে পারে। ব্যাস এইটুকুই। সায়রা মন থেকেই চায় সাইদ অসম্ভব ভালো থাকুক। হয়তো একসাথে পথচলা হলো না। তবে দুজন দুজনের প্রতি যে শ্রদ্ধা সেটি তো মিথ্যে হতে পারে না। দুজনই চেষ্টা করেছিল।
তবে পরিবার আর পরিস্থিতি তাদের এক হতে দেয়নি। হয়তো এটাই নিয়তি। ও এখন খুব করে চায় জীবনে সাইদকে নিয়ে ওর আর কোনো পিছুটান না আসুক। জীবন চলুক জীবনের মতন। সাগর পাড়ে এসে এসবই ভাবছিল ও। সে সময়ই একটি বল এসে লাগলো ওর বাহুতে। ও ঘাড় ঘুরিয়ে চাইল। বলটা এদিকে দেও সায়রা। সায়রা সেটি উঠিয়ে অনুভবের দিকে ছুঁড়ে দিল। অনুভব সেটা নিয়ে আবার ছুটতে লাগল। দুজনের মাঝে বেশি দূরত্ব নেই। অথচ দুজন দুই দিকের যাত্রী। একজন সমুদ্রের কাছে দুঃখের গল্প করছে, আরেকজন ভীষণ আনন্দে সমুদ্র পারে বল নিয়ে খেলছে। সায়রার খুব কান্না পাচ্ছে। তখন সন্ধ্যা হয়ে গেছে। ওর মনের ভেতর একটা দুঃখ চলছে। এত যন্ত্রণা কেন এই হৃদয়ে? ও আলগোছে বালিতে বসে পড়ল। ঢেউ এসে ছুঁয়ে গেল সমস্ত শরীর। সায়রার দু চোখ থেকেও নোনা জল নামল। একটা সময় পর মেয়েটি চিৎকার করে ওঠল। এই পৃথিবী ওকে অসহায় করে তুলেছে। ওর জীবনের সব রং হারিয়ে গেছে। আহারে কি এক যন্ত্রণা! ভিজে একাকার হয়ে রিসোর্টে ফিরল সায়রা। অনুভব তখন ফোন নিয়ে ভিডিও করছিল। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সে। কিছু ফ্যান ফলোয়ারও আছে। তাদের নিয়েই ভবঘুরে অনুভবের দিন চলে। আর কোনো ভাবনা নেই তার মাঝে। সে মুক্তভাবে জীবন যাপন করে। ভিডিও করে এক পর্যায়ে সায়রাকে দেখতে পেল। ভিজে শরীর মেয়েটার। এই সায়রা, ভিজেছ কেন? এমনি। প্রেমিকের সাথে ভিজেছ? সায়রা এবার বিস্ফোরিত নয়নে তাকাল। অনুভব একটু ভরকে গেল। মেয়েটির চোখ থেকে যেন উত্তাপ নামছে। হুট করে কি যে হয়ে গেল? কি সমস্যা তোমার? সব সময় কেন প্রেমিক প্রেমিক করো? বলেছি না আমার কোনো প্রেমিক নেই। তাহলে কেন বারবার এমন বলো? তুমি এমন কেন অনুভব? কেন এমন? কাঁদতে কাঁদতে চলে গেল সায়রা। অনুভব হা হয়ে চেয়ে রইল। কি এমন বলেছে সে? এতটা রিয়েক্ট করার মতন কিছু কি ছিল বাক্যটিতে? পুরো সন্ধ্যা মন খারাপ করে রইল অনুভব। সে কখনোই সায়রাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলে না। তবে প্রেমিক শব্দটি বললেই ও কেমন করে ওঠে। এটিই ভাবিয়ে তুলল ওকে। আমিরা আর আহনাফ খেলছিল। ওদের মাঝে গিয়ে দাঁড়ালো অনুভব। আমিরা নাক ছিটকে রইল। আমিরা, এদিকে শোনো তো। অনুভব এত সহজ করে কথা বলছে। এটি ছোট্ট আমিরাকে অবাকই করল। একটা কথা বলবে? আমিরা চেয়ে রয়। অনুভব সংকোচ ছাড়াই বলে, তোমার মিমির কোনো প্রেমিক আছে? আমিরা এবার যেন বিরক্তই হল। অনুভবের দৃষ্টিতে ভরা উদাসীনতা। কি হলো? কেন বলবো? বলো না। বললে তো তোমায় কেউ রছে না। সায়রার কোনো প্রেমিক আছে। আমি মিমির কোনো কথা কাউকে বলি না। এটা বলেই চলে যায় আমিরা। অনুভব চেয়ে থাকে। মনে মনে বলে, যেমন খালামনি তেমন হয়েছে ভাগ্নি। রাতের খাবারের সময় অনুভব আর সায়রার দেখা। আজকে বারবিকিউর আয়োজন হয়েছে। একদম সমুদ্র ঘেঁষে। শান্ত সমুদ্রের পারে মাদুর পেতে বসেছে সবাই। আগুন ঝালানো হয়েছে। অনুভবের চোখ লাল হয়ে আছে। সে ভীষণ অনুতপ্ত। পুরো সন্ধ্যা সে ভেবেছে, হয়তো সায়রার মনে কোনো দুঃখ আছে। আর সেই দুঃখটি সে আরও বাড়িয়ে দিয়েছে। সায়রা শোনো। অনুভব একদম কাছে এসে কথাটা বলল। সায়রা মাথা ঘুরিয়ে চাইতেন, দুজনের চোখাচোখি হল। সায়রা আশেপাশে চেয়ে দেখল অনেক মানুষ। ও একটু বিব্রত হল। আমি আসলে খুবই দুঃখিত। জানি না কিভাবে তোমায় কষ্ট দিয়ে ফেললাম। ইটস ওকে। সত্যি বলছি, ইচ্ছা করে অমন করিনি। ফোঁস করে দম ফেলে সায়রা। নিজের মনকে শীতল করে বলে, আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি।
আসলে একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম। কিছু মনে করো না। অনুভব চুপ। সায়রাও চুপ। দুজন আর কথা বলছে না। একটা সময় পর দুজনই একই সঙ্গে বলে, যা হবার হয়েছে। একই সাথে এক কথা বলে ফেলায় দুজনেই হেসে ফেলে। অনুভব মাথায় চুলকায়। হাত বাড়িয়ে বলে, ফ্রেন্ড। হাতটি স্পর্শ না করে সায়রা হাসে। বলে, ফ্রেন্ড হলে কিন্তু অনেক জ্বালা। নিতে পারবে তো? পারব। সায়রা হেসে নেয়। হাতের সাথে 1 সেকেন্ডের মতন হাত মিশিয়ে বলে, ওকে ডান। এই 1 সেকেন্ডই হয়তো অনুভবকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে পড়ে। অনুভব নামের পাগল ছেলেটির মনেও মিষ্টি এক অনুভব জাগে, যাকে সহজ করে বলা যায় ভালোবাসা। সাইদ এক ঝলক দেখে নেয় সায়রা আর অনুভবকে। দুজন দুজনার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এদিকে ওর অন্তর জ্বলছে। ও একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। সায়রাকে দেখতে পায়। ভীষণভাবে মনে পড়ে 6টা বছরের স্মৃতি। অর্ধযুগ। কম সময় নয় নিশ্চয়ই। স্যার, আপনাদের লাগেজ গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। আপনার ওয়াইফ দাঁড়িয়ে আছেন। সাইদ মৃদু সুরে বলে, হু। তারপর আবার ডুবে যায়। সায়রা আর অনুভব এখন পাশাপাশি হাঁটছে। দুজনের মাঝে যে সামান্য দূরত্ব সেটাও ক্রমে ছোট হয়ে আসছে। সাইদের চোখে ভাসছে দুজন দুজনার হাত বেছে নিয়েছে। ওর চোখে ভাসছে দুজনার সুন্দর সংসার। বিভ্রম দেখে সে। অথচ মন বলে এই বিভ্রম সত্যি হতে চলেছে। সাইদ ঠোঁট থেকে জ্বলল নয়তয়ে সিগারেট নামিয়ে বালিতে ফেলে পা দিয়ে পিষে বলে, আমার প্রিয়তমা সায়রা। ভালো থেকো সব সময়। সায়রাদের ফেরার দিন চলে এল। ছোট্ট একটা ট্যুর হলো তাদের। সাইদের ব্যাপারটা ছাড়া সময়টা ভালোই ছিল। সমুদ্রের গর্জন শুনেছে সে। ঢেউয়ের আদর নিয়েছে। সব মিলিয়ে খারাপ নয়। আমিরা এখনো ঘুমিয়ে। ওকে ডেকে নিল সায়রা। তারপর ব্যাগ প্যাকিং শুরু হলো। সব গুছিয়ে নিতে কিছু সময় লাগলো। নাস্তা করতে গিয়ে শুনল সকালে নয়, বিকেলে বের হবে। এতে অবশ্য ভালোই হলো। আরেকটু সময় পাওয়া গেল। সমুদ্রের ভালোবাসা নেওয়া যাবে। আমিরাকে আহনাফের সাথে খেলতে দিয়ে সায়রা গেল সমুদ্র পারে। সেখানে আগে থেকেই অনুভব রয়েছে। তাকে দেখে মনে হলো রাতে ঘুম হয়নি। চোখ কেমন ফুলে লাল হয়ে গিয়েছে। চাহনিতে প্রাণ নেই। সায়রা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল। শব্দহীন দুজন পথ চলছে। অনুভব ভীষণভাবে বুকের মাঝে ব্যথা উপলব্ধি করল। এই ব্যথাটা কোনো ঔষধের দ্বারা নিরাময় সম্ভব নয়। হঠাৎ সমুদ্র গর্জে ওঠল। সায়রা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। অনুভব পেছনে ঘুরে বলল, ভয় পেও না। চলো সামনে যাই। অনুভব কেমন বদলে গেল যেন। চঞ্চলতা নেই। সায়রা মৌন থেকে পথ চলতে লাগল। সায়রা, সমুদ্রের এই সামান্য গর্জনেই ভয় পেয়ে গেলে? আমার বুকের ভেতর যে গর্জন চলছে সেটা আমি কেমন করে সইব বলো তো? কথাটা মিনমিনে সুরে বলল অনুভব। সায়রা ঠিকঠাক না বুঝতে পেরে শুধাল, কিছু বললে? 1 সেকেন্ড সময় নিয়ে অনুভব জবাব দিল, উহু। আমার মনে হলো কিছু বললে। না, কিছু না। তারপর দুজনের আর কথা হলো না। সমুদ্র কেমন গর্জে উঠেছে। সায়রার ভয় লাগছে। ভালো লাগছে না। তাই ওরা ফেরার জন্য পথ ধরল। সমুদ্র হয়তো চেয়েছিল ওরা আরও কিছু সময় থেকে যাক। তাই নিজেকে মেলে দিয়েছে। আকাশ হুট করেই মেঘে ছেয়ে গেছে। আধার নেমে এসেছে। সামান্য পথটুকুও দেখা যাচ্ছে না। বালির বাতাস হচ্ছে। পথ চলতে চলতে ওরা অনেক দূর চলে এসেছিল। আবহাওয়া খারাপ হওয়াতে রাস্তা চেনা যাচ্ছে না। কি এক সমস্যার সৃজন হল। সায়রা চিন্তিত হল।
অনুভবও তাই। দুজনেই পথ হারিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সায়রা একটু বেশি অধৈর্য হয়ে যাচ্ছে। এদিক সেদিকে ছোটার চেষ্টা করলেই অনুভব ওর হাতটা শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? আমরা রাস্তা হারিয়ে ফেলেছি অনুভব। হ্যাঁ, কিন্তু এভাবে কোথায় ছুটছ? জানি না। আমার ভয় হচ্ছে। অন্য সময় হলে অনুভবও ভয় পেত, কিন্তু যার হৃদয়ে প্রেমের জোয়ার আসে তার হৃদয় আর ভয় পেতে চায় না। অনুভবের অবস্থাটিও তেমন হয়ে গেছে। ও একটু খেয়াল করে দেখল আশেপাশে সারি সারি ঝাউগাছ। রিসোর্টের সামনে এমন পরিবেশ ছিল না। ওরা কিভাবে যে এদিকে চলে এল? নেটওয়ার্কও কাজ করছে না। এদিকে সমুদ্র উতাল পাতাল করছে। আকাশ গর্জে উঠছে। বাতাসের সনসন শব্দ কানে এসে লাগছে। এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় অনুভব। সায়রা, দাঁড়াও। এগিয়ে চলেছে সায়রা। অনুভব ছুটে এসে ওর পাশাপাশি হল। এভাবে কোথায় যাও? পথ না চিনে তো বিপদে পড়বে। সায়রার মাথা কাজ করছে না। দুর্যোগ ভয় পায় সে। অনেক বছর আগের কথা। এক দুর্যোগময় পরিবেশে হারিয়ে গিয়েছিল। সেখানেও এমন সমুদ্র ছিল, ঝাউবন ছিল, অন্ধকার ছিল, মেঘ গর্জন করছিল। সায়রার হৃদয়ে হুঙ্কার বেজে ওঠল। সেই অতীত ও একেবারেই ভুলে বসেছিল। আজকের এই পরিস্থিতি হুট করেই সব জীবন্ত করে তুলেছে। সায়রা ধপ করে মাটিতে বসে পড়ল। কান্নায় ভেঙে পড়ল। অনুভব একজন পুরুষ হয়েও বুঝতে পারছে না তার কি করা উচিত। ওঠায় দাঁড়িয়ে রইল। কিয়ৎকাল পর নিচু হয়ে সায়রার বাহুতে স্পর্শ করল। মেয়েটির চোখ মুখ শুকিয়ে গেছে। ভয় চুপসে গেছে সে। আকাশ আর সমুদ্র পাল্লা দিয়ে গর্জন করছে। সে গর্জনে সায়রা যেন আরো বেশি ভীত হয়ে পড়ল। ও ক্রমশ অনুভবের শরীরের সাথে মিশে যেতে লাগল। ওর মাথা ঠিক নেই। মস্তিষ্ক কাজ করছে না। চোখ অন্ধকার হয়ে আসছে। যেন সবকিছু ছেড়ে প্রাণটা বেরিয়ে আসবে। সায়রাকে কোনো মতে টেনে ঝাউগাছের দিকে নিয়ে এসেছে অনুভব। বাতাসের গতি প্রচুর। তবে বৃষ্টির দেখা নেই। সনসন শব্দে কথা বোঝা যাচ্ছে না। সায়রা, শক্ত থাকো। শক্ত থাকো প্লিজ। সায়রা শক্ত হতে পারছে না। ওর অতীত ওকে নয়ে দিচ্ছে। ভয়ের চোটে দম বন্ধ হয়ে আসছে। অনুভব এবার চিন্তিত উদ্বিগ্ন হল। রাস্তা খোঁজার চেষ্টা করতেই সায়রা ওকে টেনে ধরল। ইশারায় বোঝালো ওর ভয় হচ্ছে। অনুভব থেমে রইল। নেটওয়ার্ক নেই। আশেপাশের অবস্থাও খারাপ। একটা সময় পর অনুভবের মস্তিষ্ক শীতল হল। ও লম্বা করে শ্বাস নিল। ভরসা হারালে চলবে না। সায়রা ভয় পেয়ে আছে। তাকে সামলাতে হবে। ও সায়রার কাছেই থেকে গেল। ইস্ত হাতে মেয়েটিকে আগলে নিল। অন্য সময় হলে সায়রা নিশ্চিত তুরকালাম করে দিত। কিন্তু পরিস্থিতি এখন এমন যে অনুভব তাকে জড়িয়ে থাকার পরও সে কিছু বলছে না। বরং একদম চুপসে বসে আছে। চোখ দুটো বন্ধ করা। হাত দুটো অনুভবের শার্ট খামচে আছে। যেন ভীষণ বিপদে এক টুকরো ভরসা নিয়ে বেঁচে থাকার প্রয়াস। অর্ধভেজা হয়ে রিসোর্টে ফিরল অনুভব আর সায়রা। আকাশ আর সমুদ্র হুট করেই গর্জে উঠেছিল। এখন কিছুটা শীতল। সায়রাকে দেখে মনে হচ্ছে নিজের মধ্যে নেই। অনুভব ওকে আলগোছে রুমে পৌঁছে দিল। আমিরা চিন্তিত ছিল। তার চোখে মুখে ভয়। মিমি। সায়রাকে ঝাপটে ধরল আমিরা। অনুভব মৃদু সুরে বলল, ভয় পেও না। মিমিকে ড্রেস চেঞ্জ করতে সাহায্য করো। কথাটি বলেই নিজের রুমে চলে এল অনুভব। এখন প্রায় দুপুর হয়ে গেছে। অনুভব এসে ড্রেস বদলে নিয়ে কফি নিল। সায়রা তখনও স্বাভাবিক হয়নি।
ওর বিষয়টা বুঝতে পারছে না অনুভব। একটু বাইরে আসবে? সায়রা শুনেনি। আমিরাও হতবাক। সে ছোট্ট একটা বাচ্চা। আহামরি বোঝার মতন ক্ষমতা হয়নি তার। তবে ডেকে দিল সায়রাকে। মিমি তোমায় ডাকছে। হুম। বিছানায় বসেই জবাব দিল সায়রা। অনুভব দরজার বাইরে থেকেই বলল, একটু বাইরে আসতে পারবে? মুখে কিছু না বলে বাইরে এল সায়রা। অনুভব সায়রাদের রুমে প্রবেশ করেনি। ওরা বাইরের সিটিং এরিয়ায় বসল। অনুভব কফি এগিয়ে দিল। থ্যাঙ্কস। মেয়েটি যে স্বাভাবিক অবস্থায় নেই অনুভব খুব করে বুঝতে পারছে। তাই সে চুপ করে রইল। কফি শেষ করে সায়রা নিজ থেকেই বলল, আমাকে অনেক সাহায্য করলে অনুভব। আমি এই ঋণ কখনো শোধ দিতে পারব না। অনুভব কথাটি এড়িয়ে গিয়ে বলল, হুট করে এত প্যানিক কেন করছিলে? বেশ অনেকগুলো বছর আগে আমি চট্টগ্রামের শহর থেকে হারিয়ে গিয়েছিলাম। কিভাবে যেন আমাকে সমুদ্রের পারে পাওয়া যায়। আমি সেই দুর্যোগে মানসিকভাবে আঘাত পাই। কিছু মাস কথা বলাই বন্ধ করে দেই। ট্রিটমেন্ট করা হয়। তারপর ঠিক হই। তবে কিভাবে হারিয়ে সমুদ্রে এসে পৌঁছাই আমার আসলে মনে নেই। তারপর অনেক বছর পার হল। হুট করে আজকে অমন পরিস্থিতি আমায় ব্যস্ত করে দিয়েছিল। তোমাকে ধন্যবাদ আমায় সেভ করার জন্য। অনুভব শুধুই ঠোঁট একটু প্রসারিত করল। তারপর চট করেই বলল, তোমার মাথায় তেলাপোকা। তেলাপোকার নাম শুনে লাফিয়ে ওঠল সায়রা। সে বিশেষ ভয় পায় প্রাণীটিকে। এদিকে অনুভব হেসে যায়। সায়রা বুঝতে পারল ছেলেটা তার সাথে মজা করেছে। অনুভব, তুমি এমন কেন বলো তো? অনুভব শুধুই হাসে। মেয়েটিকে স্বাভাবিক করার জন্যই অমন করল সে। এদিকে সায়রা রেগেমেগে চলে যায়। মন বলে, ছেলেটার মাঝে এত কম ম্যাচিউরিটি কেন? কক্সবাজার থেকে বাসায় ফেরার পর সায়রার মনে হলো মাথা ফেটে যাচ্ছে। তীব্র ব্যথায় ও কাত হয়ে শুয়ে পড়ল। আমিরা ঘরে প্রবেশ করে বলল, মিমি কি হয়েছে? শরীর খারাপ লাগছে খুব। মামিকে ডেকে দিব? না। তুই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে সোনা। আমি একটু ঘুমাই। খুব দরকার না হলে ডাক দেওয়ার প্রয়োজন নেই। এই যে মেয়েটি ঘুমাল তার ঘুম ভাঙল সন্ধ্যার কিছু সময় পর। ওঠে দেখল বাইরে থেকে মৃদু চিৎকার শোনা যাচ্ছে। ও চটপট উঠে পড়ল। বেরিয়ে দেখল সোফায় আমিরার বাবা বসে আছে। সায়রার ভ্রু কুঞ্চিত হল। ও সরাসরি বলল, কি সমস্যা? এ বাড়িতে কেন এসেছেন? বাহাদুর শুরুতেই রাগ কিংবা উচ্চবাক্য করল না। বরং দরদ দেখিয়ে বলল, কেমন আছো? সায়রা তার কোনো বাক্যের তোয়াক্কা করল না। জুথির দিকে তাকাল। ইশারায় জুথি তাকে কিছু বোঝাল। সেটা বুঝে নিয়ে সায়রা বলল, দেখুন বাহাদুর ভাই, আপনার সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। আপার মৃত্যুর পর আপনিও আমাদের জন্য মৃত হয়ে গেছেন। বাহাদুরের আম্মাও বসা ছিলেন। তিনি সায়রার কথার প্রতিবাদ করে ওঠলেন। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। আমার ছেলে এখনো জীবিত। তাকে তুমি মেরে ফেলছ। সায়রা কথাটি পুরোপুরি উপেক্ষা করে বলল, আপনাদের সাথে কোনো রকম কথা বলার ইচ্ছা নেই। আপনারা যেতে পারেন। বাহাদুর এবার জবাব দিল, আমরা এখানে থাকতে আসিনি সায়রা, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। সায়রা সোজাসাপটা বলল, আমিরা কোথাও যাচ্ছে না। কেন যাবে না? আমার মেয়ে আমি নিয়ে যাব। আচ্ছা। এতদিন এই দরদ কোথায় ছিল? ওকে ঘাড় ধাক্কা দিয়ে যখন আপনার আম্মা বের করে দিলেন আপনি কেন নির্বাক ছিলেন? বাহাদুর জবাব দিতে পারল না। পাশ থেকে ওর আম্মা জবাব দিল, অনেক কথা হয়েছে। আমরা আমিরাকে নিয়ে যাব। এটা আমাদের অধিকার। আমিরা যাবে না।
আমরা নিয়েই যাব। এ কথা বলেই তিনি উঠে দাঁড়ালেন। সায়রা মাঝে বাধা হয়ে দাঁড়াল। আন্টি, আপনি আমাকে অসভ্য হতে বাধ্য করবেন না। বাহাদুর, মেয়ে নিয়ে চল। আমিরা ঘরের এক কোণে দাঁড়িয়ে ছিল। সে থরথর করে কাঁপছে। আমিরা, চলো। আমিরা এক পা পিছিয়ে গেল। বাহাদুর ভ্রু কুঞ্চিত করলেন। সায়রা হুঙ্কার দিয়ে ওঠল। বাহাদুর ভাই, আপনাকে সাবধান করছি। আমিরাকে স্পর্শও করবেন না। তুমি বলে দিবে আমি কি করব আর না করব। আমিরার বিষয় হলে অবশ্যই আমিই বলে দিব। তর্ক চলতে লাগল। বাহাদুরের আম্মা আমিরার কাছাকাছি যেতে নিলেই আমিরা ছুটে এসে জুথির পাশে দাঁড়াল। পরিস্থিতি খারাপ হচ্ছে। মারুফ এখনো ফিরেনি। ভয় জুথির চোখ মুখ রক্তহীন হয়ে যাচ্ছে। আমিরাকে পালাতে দেখে বাহাদুরে আম্মা চেঁচামেচি করতে লাগলেন। আমিরা, এদিকে আয়। আয় বলছি। আমিরা ভয় কাঁপছে। ওকে দু হাতে ঝাপটে ধরল জুথি। আন্টি, আপনি জোর কেন করছেন? ও তো যাবে না। কেন যাবে না? ওকে যেতেই হবে। এবার সায়রা জবাব দিল, সেটি নিশ্চয়ই আপনার জানা। আপার মৃত্যু শোক যাওয়ার আগেই তো ছেলের জন্য ঘরে নতুন বউ এনেছেন। সেখানে কেন যাবেও? এই ভালো মানুষই কেন দেখাচ্ছেন আমাদের জানা আছে। এই অসভ্য মেয়ে। তুমি কোনো কথা বলবে না। অনেক বেশি বেয়াদব। সায়রা এ কথার পৃষ্ঠে কিছু না বলে বাহাদুরকে বলল, দয়া করে বাসা থেকে বের হন। না হলে অন্য অপশন বেছে নিতে বাধ্য হব। তার কথা শেষ হতে না হতে বাহাদুরের আম্মা এসে আমিরার হাত খপ করে ধরে ফেললেন। তার শরীরের শক্তির সাথে পেরে ওঠল না জুথি। সায়রা ছুটে গিয়ে বাধা দিল। আন্টি, আপনি অনেক বাড়াবাড়ি করছেন। ওর হাত ছাড়েন। এ কথা বলেই আমিরার হাত ছাড়ানোর চেষ্টা করল সায়রা। তাদের এই দ্বন্দ্বে যোগ দিল বাহাদুরও। এক পর্যায়ে ধাক্কা লাগল সায়রার বাহুতে। ও ছিটকে পড়ল অদূরে। সে সময়ই বাড়িতে প্রবেশ করল মারুফ। এই সব দেখে ও চেঁচিয়ে ওঠল। কি হচ্ছে কি এসব? সায়রা হাতে ব্যথা পেয়েছে। তবুও উঠে দাঁড়াল। ব্যথাকে পাত্তা না দিয়ে বলল, আমিরাকে নিতে এসেছে ভাইয়া। এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আসল উদ্দেশ্য তো অন্য জায়গায়। বাহাদুর আর তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে ওঠল। মারুফের ফেরার পর পরই ফিরল জুই আর মাহিম। এতগুলো মানুষের সাথে কিছু সময় তর্ক চলল। তারপর বাহাদুর আর তার আম্মা চলে গেলেন। তবে যাওয়ার পূর্বে বললেন তারা আইনি সহায়তা নিবে। দেখবে কি করে আমিরাকে এই বাড়িতে রাখে। হাতের এক অংশ কেটে গেছে। রক্ত দেখা যাচ্ছে। অথচ সেসবে ধ্যান নেই সায়রার। ওর চোখ ছলছল করছে। ও এসে কান্নারত আমিরাকে বুকে জড়িয়ে ধরল। কাঁদিস না। আমরা আছি তো। আমিরার কান্না থামছে না। ও ভীষণ ভয় পেয়ে আছে। স্মরণ করছে বিগত দিনের কথাগুলো। মায়ের মৃত্যুর পরে দাদির অত্যাচার, বাবার অবহেলা, না খেয়ে থাকা, আরও কত কি। এসব আমিরার বুকের ভেতর ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষত কখনো যাবে না। ব্যথাটা নামল না দুদিনেও। বরং কাঁপিয়ে জ্বর এল। এই জ্বর নিয়েই আহনাফকে পড়াতে এসেছিল সায়রা। লিফটের বাটনে ক্লিক করতে গিয়ে ওর মাথা ঘুরিয়ে গেল। সেই সময়ই ছাদ থেকে নামছিল অনুভব। মেয়েটিকে দু হাতে ধরে ফেলল। সায়রা, হায় আল্লাহ, তোমার শরীরে তো জ্বর। সায়রার চোখ মুখ অন্ধকার লাগছে। ও কিছু দেখতে পারছে না। অনুভব ওকে এক হাতে ধরে রেখে লিফটের বাটনে ক্লিক করল। কিছু সময় পর লিফট খুলে গেল। ও সায়রাকে নিয়ে সোজা নিজের বাসায় এল। অনুভবের মা রূপবান দ্রুত পানিপট্টির ব্যবস্থা করলেন। অনুভব নিজে সেটা সায়রার কপালে লাগিয়ে দিচ্ছে। ওর চেহারায় চিন্তার ছাপ। রূপবান ছেলের অবস্থা লক্ষ্য করলেন।
তিনি বুঝলেন ছেলের মন এখানে আটকে গেছে। সায়রা একটু সুস্থ হয়েই লজ্জায় পড়ল। তাও অনুভব তার পথের বন্ধু। খুব বেশি দিন তো কথা হয়নি। তার পরিবারের সাথে আগে কখনো দেখাও হয়নি। সব মিলিয়ে সে লজ্জিত। তাই দ্রুত চলে যেতে চাচ্ছে। তবে রূপবান না খেয়ে যেতে দিবেন না। লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তাকে খেয়ে যেতেই হবে। অনুভব আর সায়রা দু প্রান্তে বসে খাচ্ছে। মেয়েটির মাথা নত করা। ও অল্প একটু খেয়ে ওঠে যেতে নিলেই অনুভব বাধা দিল। ভালো করে খাও। খেলাম তো। দেখলাম কি খেয়েছ। আমি এমনই খাই অনুভব। আরেকটু খাও। জোর করে খাবার তুলে দিল অনুভব। সায়রা হতাশ হয়ে চেয়ে রইল। সায়রাকে বিদায় দিয়ে রূপবান ছেলেকে ডেকে নিলেন। অনুভব বরাবরের মতোই গাছহারা ভাব নিয়ে উপস্থিত হল। অনুভব, মেয়েটার কথা আগে কেন বলনি? কি বলবো মা? তাকে পছন্দ করো? না, তেমন কিছু না। আমার তো তাই মনে হলো। যাই হোক, তোমার উচিত বিজনেসে জয়েন করা। আমার ভালো লাগে না ওসব। তবে সারা জীবন এভাবেই থাকবে? সমস্যা কি থাকলে? ছেলের কথা একদমই পছন্দ হলো না রূপবানের। একমাত্র সন্তান বিধায় একটু বেশি আদরে বড় করেছেন। তবে এমন অলস হলে তো ভবিষ্যতের জন্য সমস্যা। তিনি ছেলের উদাসীনতা চেয়ে দেখতে লাগলেন। এই ছেলে বুঝতে পারছে না তার ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে চলেছে। চলবে। গল্প মুগ্ধতার এক বিকেল। কলমে ফাতেমা তুজ নৌশি। দ্বিতীয় পর্ব।